আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান মিথুন। ওয়েলকাম টু মাই চ্যানেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উদ্দেশ্যে আজকে আমি যে অধ্যায়টা আলোচনা করব সেটা হচ্ছে পদার্থের গঠন। এটা পদার্থের গঠন অধ্যায়ের তৃতীয় পর্ব। এ পর্বে আমরা যে টপিকগুলো আলোচনা করব সেটা আমি আমার বোর্ডে ডান পাশে লিখে রাখছি। সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস এটার পর আমি এখানে দুইজন ব্যক্তির নাম লিখছি। একজন হচ্ছে বোরের নীতি আর একজন হচ্ছে আউফবাউ এর নীতি। তারপরে একটা টপিক হচ্ছে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, মানে এটা হচ্ছে ডি ব্লকের যে একটা কাহিনী আছে হাফ ফিল ফুল ফিল সেইটা। সো আমরা প্রথমে যদি আমি ইলেকট্রন বিন্যাসটা করি, তোমরা ক্লাস 8-এ এক ধরনের ইলেকট্রন বিন্যাস পড়ে আসছো এবং 9-10-এ যায় দেখো আরেক রকমের। সো আমরা আগে ক্লাস 8-এর যে বোরের নীতিটা ছিল, যে বোরের নীতি, বোর কিন্তু ক্লাস 8-এর বইয়ে সীমাবদ্ধ ছিল, তাকে ক্লাস 9-10-এর বইয়ে এরকমভাবে কিন্তু পাওয়া যায় না। ওইখানে যে বেশি স্প্রিড ছিল ক্লাস 9-10-এ সে হচ্ছে আউফবাউ। সো আমরা আগে বোরের নীতিটা দেখব, তারপর বোরের নীতিকে একটু আপডেট স্টাইলে আউফবাউয়ের নীতি ক্লাস 9-10-এর বই ব্যাখ্যা করা হয়েছে। সো আমরা আগে ক্লাস 8-এর পড়াটা একটু পড়ে নিই। ক্লাস 8-এ আমরা যে ইলেকট্রন বিন্যাসটা করছিলাম সেটা হচ্ছে যে সেটা অনেকটা এরকম। আমরা জানি যে একটা পরমাণুর কেন্দ্রে যে কয়টা প্রোটন থাকবে ওই কয়টা ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসের চারপাশে বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। এখন এইখানে ধরো একটা পরমাণুর কেন্দ্রে প্রোটন আছে 20টা, তাহলে ইলেকট্রন অবশ্যই 20টি প্রোটন থাকলে 20টি ইলেকট্রন। এটা আমরা দ্বিতীয় পর্বে একটু ভালোভাবে জেনেছি। এবার 8-এ আমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে যতটুকু ধারণা প্রয়োজন সেটা হচ্ছে যে এটা হচ্ছে কোনো পরমাণুর একটা নিউক্লিয়াস, এর বাইরে ইলেকট্রনসমূহ বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। এখন ইলেকট্রনগুলা যে পথ বা যে রাস্তা দিয়ে ঘুরতে থাকবে সেটার যদি আমরা কয়েকটা নামে অভিহিত করি, যেমন ধরো ইলেকট্রন এই নিউক্লিয়াসের চারপাশে এইভাবে ঘুরবে। এখন কিছুটা ইলেকট্রন এইভাবে ঘোরার পর যদি অধিক সংখ্যক ইলেকট্রন থাকে, সে ঘুরবে এই রাস্তার পরবর্তী যে রাস্তা আছে সেটা দিয়ে, অর্থাৎ এই পাশে। তারপরেও যদি বেশি থাকে সেটা হলো এই পাশে, এইভাবে। যদি এরপরে আরেকটা আঁকাই, এই টোটাল কিন্তু এই সম্পূর্ণটা কিন্তু একটা পরমাণু। আর এই যে রাস্তাগুলো বৃত্তাকার পথ, এইগুলো হচ্ছে ইলেকট্রনের চলাচলের পথ। এখন আমরা তো আর ইলেকট্রনের চলাচলের পথ বা রাস্তা বলা যাবে না, এইটার একটা নাম আছে, সেটা হচ্ছে যে এইটা 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 এবং এইটা, এই চারটার একটা নাম, সেটা হচ্ছে কক্ষপথ, কক্ষপথ অথবা শেল অথবা অরবিট, অরবিট অথবা শক্তি স্তর। তাহলে এগুলোর নাম আমরা দিতে পারি কক্ষপথ, শেল, অরবিট অথবা শক্তি স্তর এইখানে। তাহলে ইলেকট্রন নিউক্লিয়াসের পাশেই যে ইলেকট্রনের যে রাস্তা বা যে কক্ষপথ বা অরবিট, সেটা হচ্ছে প্রথম কক্ষপথ অথবা প্রথম শক্তি স্তর। এইটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয়, এটা চতুর্থ। এখানে 4টা শক্তি স্তর আছে। শুধু এইগুলোর নাম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই পর্যন্ত সীমাবদ্ধ না, এইগুলার আরও নাম আছে। মানে এইটার প্রথম শক্তি স্তরের নাম কে, দ্বিতীয় শক্তি স্তরের নাম এল, তৃতীয় শক্তি স্তরের নাম এম, চতুর্থ এন। অর্থাৎ কে, এল, এম, এন দ্বারা শক্তি স্তরগুলা সূচিত করা হয়েছে। এবার আমরা আগে দেখব যে বোরের যে নিয়ম, সেই নিয়ম মতে কোন শক্তি স্তরে কয়টা করে ইলেকট্রন থাকবে। আমরা জানি যে নিউক্লিয়াসের ভিতরে যে কয়টা প্রোটন থাকবে ওই কয়টা ইলেকট্রন চারপাশে থাকবে, কিন্তু কোন শক্তি স্তরে কয়টা করে ইলেকট্রন থাকবে সেটাকে আমাদের দেখতে হবে। সো বোর এই নিয়মটা, মানে কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন, এইটা তৈরি করার জন্য একটা সূত্র,
সেটা হচ্ছে 2n² সূত্র। অর্থাৎ প্রত্যেকটা কক্ষপথে 2n² সংখ্যক ইলেকট্রন থাকবে। একটা নিউক্লিয়াসের চারপাশে প্রত্যেক কক্ষপথে 2n² সংখ্যক ইলেকট্রন থাকবে। এখানে আমাদের আগে বুঝতে হবে অ্যানটা কী জিনিস। আমরা মাত্র যেটা পড়লাম যে কক্ষপথ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই অ্যান হচ্ছে কক্ষপথ সংখ্যা। অর্থাৎ প্রথম কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে সেটা আমরা নির্ণয় করতে পারবো 2n² দ্বারা। এখন প্রথম কক্ষপথ সেজন্য n এর মান 1, দ্বিতীয় কক্ষপথ সেজন্য n এর মান 2, তৃতীয় কক্ষপথ সেজন্য n এর মান 3। তাহলে আমরা প্রথম কক্ষপথে কয়টা বসবে, এইখানে যদি আমরা n এর মান 1 বসাই, 2 × 1² = 2। তার মানে প্রথম কক্ষপথ অর্থাৎ k নং শেলে 2টা ইলেকট্রন থাকবে। এরপরেরটা যদি আসি 2n², 2 × n এর মান যদি 2 দিই, 2² which is 8। তার মানে দ্বিতীয় কক্ষপথ অর্থাৎ L শক্তি স্তরে ইলেকট্রন 8টা, তৃতীয় শক্তি স্তরে হচ্ছে ইলেকট্রন 18টা, চতুর্থ শক্তি স্তরে হচ্ছে ইলেকট্রন 32টি। এরকমভাবে ইলেকট্রন এই পাশে বসবে। অর্থাৎ বোরের নিয়ম হচ্ছে 2n²। এবং বোর আরেকটা কথা, সেটা হচ্ছে বোরের নিয়ম অনুযায়ী ইলেকট্রন সমূহ এই শক্তি স্তর সম্পন্ন করার পর পরবর্তী শক্তি স্তরে যাবে, এইটা সম্পন্ন করার পর পরবর্তী, তারপর এটা সম্পন্ন করার পর পরবর্তী। অর্থাৎ এই ইলেকট্রনগুলো যদি আমরা বসাই, প্রথমে আমরা কিভাবে বসাবো, প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, সেই 2টা ইলেকট্রন নিউক্লিয়াসের উপরের সাইডে একটা, নিচের সাইডে একটা। অর্থাৎ কে শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস, উপরে একটা নিচে একটা। তারপরে এল শক্তি স্তর ইলেকট্রন আসবে 8টা। অর্থাৎ আমরা উপরে দিতে পারি 2টা, অর্থাৎ জোড়ায় জোড়ায় আমরা 4 জোড়া মিলে 8টা ইলেকট্রন কমপ্লিট করব। এটা হচ্ছে এল শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। তারপরে এটা হচ্ছে কে, এল, এম, এন। এম শক্তি স্তরে 18টা, তাহলে এখানে 9 জোড়া, 1 2 3 4 5 6 7 8 9। এখানে 9 জোড়া, টোটাল 18টা। আর এন শক্তি স্তরে এইভাবে 32টা ইলেকট্রন হয়ে যাবে। এই নিয়মটা ক্লাস 8-এর নিয়ম। এখন ক্লাস 8-এর নিয়মটাকে একটু আপডেট স্টাইলে প্রকাশ করলে সেটা হয়ে যায় আউফবায়ের নীতি। অর্থাৎ বোর ক্লাস 8-এ এই নিয়মে আমরা পড়ে আসছি, ক্লাস 9-10-এ আমরা এই নিয়মটা পাইনি, আমরা একটু আপডেট স্টাইলে পাইছি এটা। এখন আমি চেষ্টা করব সেটা অর্জন করার জন্য বা সেটা দেখানোর জন্য। এখানে আপডেট বলতে, কোনো কিছু আপডেট বলতে ওইটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এরকম না, মানে কিছুটা পরিবর্তন আসবে, সেটাকে বলা হয় আপডেট। এখন বোর আর আউফবায়ের নীতিতে কিন্তু কিছুটা পরিবর্তন পরিলক্ষিত হয়। সেটা হচ্ছে বোরের যে নিয়ম ছিল, পরমাণুর কেন্দ্রস্থলে থাকে নিউক্লিয়াস, ঠিক আছে, সেটা আমরা মানলাম নিউক্লিয়াস থাকে, সেটা আউফবায় অস্বীকার করে নাই, নিউক্লিয়াস থাকে। এটার পার্শ্ববর্তী যে শেলটা, নিউক্লিয়াসের একদম কাছের যে শেলটা, সেটার নাম কে শেল, এটা আমরা একটু আগে জানছি। আর পরবর্তীটা হচ্ছে এল, এরপরেরটা হচ্ছে এম, এরপরেরটা হচ্ছে এন। অর্থাৎ কে, এল, এম, এন, এই 4টা শক্তি স্তর, অর্থাৎ এই 4টা অরবিট, এইগুলাকে কিন্তু প্রধান শক্তি স্তর বলা হয়। এই 4টা হচ্ছে প্রধান শক্তি স্তর। এখন কোনো কিছু যদি প্রধান থাকে, তার অধীনস্থ কেউ থাকে। এখন আমরা দেখব এই প্রধান শক্তি স্তরের অধীনস্থ শক্তি স্তর আছে সেইগুলা সম্পর্কে। প্রধান শক্তি স্তরের অধীনস্থ যে স্তরগুলা থাকে সেটার নাম হচ্ছে উপশক্তি স্তর। এখানে 4টা প্রধান শক্তি স্তর, এই 4টা প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তরগুলো আমাদের আগে জানতে হবে, যে তাদের প্রধান শক্তি স্তরের আন্ডারে কে কে আছে এটা জানবো। এখন এখানে প্রথম শক্তি স্তরের আন্ডারে একজন লোক নিয়োগ করা হয়েছে, সে একজন হচ্ছে এস। এইগুলাকে ব্লক হিসাব করবো আমরা। এখানে 4টা ব্লকের কথা বলা হয়েছে, ব্লক এস, পি, ডি, এফ, এই 4টা ব্লক। অর্থাৎ প্রথম শক্তি স্তরে
একজন লোক বা একটা ব্লক, সেটা হচ্ছে এস ব্লক। দ্বিতীয় শক্তি স্তরে দুইটা ব্লক আসবে, সেটা হচ্ছে এস ব্লক এবং পি ব্লক। এইগুলা কিন্তু এস এবং পি, দুইটা ব্লক, এস ব্লক এবং পি ব্লক। তৃতীয় শক্তি স্তরে তিনটা ব্লক আসবে, which is এস পি ডি, তিনটা ব্লক। চতুর্থ শক্তি স্তরে চারটা ব্লক, এস পি টি এফ, চারটা ব্লক। এখন ধরতে পারি ইনি হচ্ছে এই ইন্ডাস্ট্রির প্রধান, ইনারা মানে এইটা প্রত্যেকে ইন্ডাস্ট্রির প্রধান, তাদের অধীনস্থ কয়েকজন লোক নিয়োগ করা হয়েছে। এই কোম্পানির লোক হচ্ছে এস, এটা হচ্ছে এসপি, এটা হচ্ছে এসপিডি, আর এটা হচ্ছে এসপিডি এফ। এখন আমি যদি এখানে এস লিখি তাহলে এস দ্বারা কিন্তু বোঝা যাবে না যে সে কোন কোম্পানির লোক, অর্থাৎ এস এখানেও আছে, এখানে চার জায়গায় আছে। এখন আমরা এটা শিওর করার জন্য যে এই এসটা এইখানকার, সেজন্য এস এর আগে আমরা এই যে শক্তি স্তরটা আছে, কত নং শক্তি স্তর, সেটা ইউজ করব। অর্থাৎ কোম্পানির একটা লোগো আমরা ইউজ করব এটার সাথে, তাহলে বোঝা যাবে সে এই কোম্পানির লোক। অর্থাৎ এটা যেহেতু প্রধান এবং প্রথম শক্তি স্তর, সেজন্য এটার আগে আমরা 1 ইউজ করলাম। অর্থাৎ এই শক্তি স্তরের আগে 1 ইউজ করা লাগবে, 1। এখন 1S দেখে বলা যাবে এটা এই শক্তি স্তরের একটা উপশক্তি স্তর। এবার এই কোম্পানিতে আসি, তাদের এক্সট্রা একটা লোগো লাগবে। সেই লোগোটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর অনুযায়ী, এখানে আমরা 2 দিলাম, অর্থাৎ 2S 2P দ্বারা বোঝা যায় এটা 2 নং শক্তি স্তরের একটা উপশক্তি স্তর, অর্থাৎ 2 নং প্রধান শক্তি স্তরের একটা উপশক্তি স্তর। এবার যদি এইটার আগে আমরা 3 ইউজ করি তাহলে 3S 3P 3D দ্বারা বোঝায় এটা 3 নং শক্তি স্তরের তিনটা উপশক্তি স্তর। এখানে যদি 4 ইউজ করি তাহলে বোঝা যাবে এটা 4 নং শক্তি স্তরের উপশক্তি স্তর। এইগুলা যেমন আমি যদি 4P লিখি তার মানে এটা 4 নং শক্তি স্তরের উপশক্তি স্তর। তাহলে শুধু যখন এস পি ডি এইগুলা লেখা থাকবে এইগুলা হচ্ছে ব্লক, কিন্তু এইগুলার আগে যখন আমরা শক্তি স্তরের নামগুলো লিখব তখন এটা হয়ে যাবে উপশক্তি স্তর। আমার মনে হয় বুঝতে পারছো এটা। এখন এই উপশক্তি স্তরগুলোর ভিতরে ইলেকট্রন কোন উপশক্তি স্তরে কয়টা করে থাকবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এইখানে বোরের নিয়মের একটু বাইরে যায় আউবাও একটু চেঞ্জ করছে নিয়মটা। বোর বলছিল যে ইলেকট্রন সমূহ প্রথমে প্রথম শক্তি স্তরে যাবে, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়, তারপরে চতুর্থ। কিন্তু আউবাও বলছে না ভাই, তুমি যেটা বলছো তোমার কথা আমি মানতে পারলাম না, এভাবে হবে না। তবে এইভাবে হতে পারে ইলেকট্রন সমূহ এই যে উপশক্তি স্তরগুলো আছে এই সব কয়টা উপশক্তি স্তরের মধ্যে যার শক্তি একদম কম সেইখানে আগে যাব। এখন সে প্রথম শক্তি স্তরে থাক বা চতুর্থ শক্তি স্তরে থাক, এটা আহ্বাও বলছে। তাহলে আহ্বাও আর বোরের কথা একটু সাংঘর্ষিক পরিলক্ষিত হয়। এখন আহ্বায়ের মতে ইলেকট্রন সমূহ নিম্ন শক্তির অরবিটালে যাবে, তাহলে আমাদের আগে দেখতে হবে এতগুলা অরবিটালের ভিতরে মানে এতগুলা উপশক্তি স্তরের ভিতরে শক্তি কার কম সেইখানে ইলেকট্রন আগে যাবে। এখন তার চেয়ে একটু বেশি শক্তি সেইখানে তারপরে যাবে, তারপরে এরকমভাবে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে আহ্বায়ের যে নীতিটা সেটা হচ্ছে ইলেকট্রন সমূহ নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, নিম্ন শক্তির অরবিটালে প্রথমে প্রবেশ করবে, এইটা আহ্বাও বলছে। এইটার সাথে আরেকটা কথা বলছে, ইলেকট্রন যখন চলে যাবে তখন সর্বোচ্চ শক্তি স্তর থেকে চলে যাবে। এটা আমরা আলোচনা করব যখন আমরা এই যে ব্যতিক্রম নিয়মটা পড়ব, তখন আমরা শুধু এটার ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কে আগে ইলেকট্রন নিবে সেটা আমরা দেখব। এখন এইটা দেখার জন্য আমাদের এতগুলা অরবিটালের ভিতরে এতগুলো উপশক্তি স্তরের ভিতর থেকে কার শক্তি কম সেটা আগে বের করতে হবে। এখন এইখানে আমরা উপশক্তি স্তরগুলো যদি পর্যায়ক্রমে লিখি
তাহলে এইটা যদি আমরা পর্যায়ক্রমে লিখি তাহলে হচ্ছে এইখানে প্রথমে হচ্ছে আমরা প্রথমটা দিকে দেখি 1s, তারপরে এটা হচ্ছে 2s 2p, 3s 3p 3d, তারপরে হচ্ছে 4s 4p 4d 4a। আমরা সব কয়টা উপশক্তি স্তর প্রায় লিখলাম। এখন আমাদের আগে বের করতে হবে এই উপশক্তি স্তরগুলোর ভিতরে কার শক্তি সবচেয়ে কম, এইটা। এখন ধরো যে আমি একটু গল্পের মতো করে যদি বোঝাই তাহলে হয়তো বা সবার আগে বুঝবা। এখন বোরের নিয়ম অনুযায়ী 2n² সংখ্যক ইলেকট্রন থাকে প্রত্যেক শক্তি স্তরে, এটা আমরা জানি, আমরা পড়ে আসছি ক্লাস 8-এ। কিন্তু এইখানে যদি আমি গল্পটা এরকমভাবে সাজাই যে এইখানে আমি একটা কোম্পানি ধরছিলাম, এই কোম্পানিতে যদি কিছু ত্রাণ আসে, অর্থাৎ কিছু খাদ্য সামগ্রী আসে এই কোম্পানিতে, তাহলে সেই খাদ্য সামগ্রীগুলো খাওয়ার জন্য লোক একজনই, সেটা হচ্ছে 1s, মানে এই কোম্পানির লোকই একজন, সেটা নাম 1s। এখন এই কোম্পানিতে যদি কিছু খাদ্য আসে, ওই খাদ্য খাওয়ার জন্য লোক দুইজন, একটা হচ্ছে 2s আর একটা হচ্ছে 2p। তৃতীয় শক্তি স্তরে তাই এখানে তিনজন লোকে খাবে, 3s 3p 3d। চতুর্থ 4s 4p 4d 4a, চারজনে খাবে। এখন কিছু খাদ্য সামগ্রী আসার সময় তাদের মনে একটাই প্রশ্ন থাকবো, এই যে আমরা যে 2-3 জন একসাথে আছি একটা কোম্পানির ভিতরে, কিছু খাদ্য আসার পরে তারা ভাববো যে আমি আগে খাবো না ও আগে খাবো, কে আগে খাবো, একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে আমি কয়টা খাবো, ও কয়টা খাবো। এই যে প্রশ্ন, এই দুইটা প্রশ্ন কিন্তু থাইকে যায়। সো এইখানে আগে আমাদের বের করতে হবে, আউবাও বলছে যে ইলেকট্রন সমূহ সবার আগে কে খাবে, যার শক্তি কম, মানে যে একদম না খাইয়ে নিস্তেজ হয়ে পড়ছে সে আগে খাবে। তাহলে এতগুলা খাদ্যদ্রব্যের মধ্যে আমাদের আগে বের করতে হবে যে কার ক্ষুধাটা বেশি লাগছে, মানে কার শরীরের এনার্জি কম, কার শক্তি কম, সেটা আমাদের আগে বের করতে হবে। তারপরে কে কয়টা খাবে সেটা নির্ণয় করতে হবে। সো আমরা আগে বের করব এতগুলা খাদকের ভিতরে কার একদম এনার্জি নাই, সেটা বের করার জন্য 3টা নিয়ম আছে। আমি 3টা নিয়ম একটু বলে দিচ্ছি, তোমরা যদি পারো ভিডিওটা আটকায় পজ করার পরে এটা একটু লিখবা। 3টা নিয়ম হচ্ছে, প্রথমে আমরা এই অরবিটালগুলোর সময়ের মধ্যে, আমি বারবার অরবিটাল এই জন্যই বলছি, উপশক্তি স্তরের আরেকটা নাম হচ্ছে অরবিটাল, শক্তি স্তরের আরেকটা নাম হচ্ছে অরবিট, এগুলো সবাই উপশক্তি স্তর, সেই জন্য আমি এগুলোকে অরবিটাল বলতেছি। এখন এতগুলা অরবিটালের ভিতরে কার শক্তি কম সেটা যদি আমি নির্ণয় করি, ফার্স্টে 3টা রুলস জানতে হবে। আমি একটু এইখানে লিখি। 3টা রুলস হচ্ছে, 1 নম্বর হচ্ছে এই উপশক্তি স্তরগুলার n+l এর মান নির্ণয় করতে হবে। n+l এর মান যার কম সে কম শক্তিশালী। এখানে সবটির n+l বের করতে হবে। n+l এর মান যার কম সে কম শক্তিশালী, একটা নিয়ম। 2 নম্বর নিয়ম হচ্ছে n+l এর মান যার বেশি সে বেশি শক্তিশালী। 2 নম্বর নিয়ম হচ্ছে n+l এর মান যার বেশি সে বেশি শক্তিশালী, মানে তার এত ক্ষুধা লাগে নাই, সে একটু পরে খেলেও চলবো। এরপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে, যদি 2 জনের ক্ষুধা একই, মানে 2 জনের ক্ষুধা সমান সমান হয়, তাইলে একজনের ক্ষুধা কম লাগলো সে আগে খাবো, আরেকজনের বেশি লাগলো সে একটু পরে খাবো। কিন্তু যদি 2 জনের ক্ষুধা সমান সমান হয়, মানে ওরা যতটুকু আমারও যতটুকু, তাহলে কে আগে খাবো। এটা হচ্ছে, ধরো যে n+l এর মান যদি দুটি অরবিটালে সমান হয়, তবে যার n এর মান কম সে কম শক্তিশালী, যার n এর মান কম সে কম শক্তিশালী।
এই তিনটা নিয়ম অনুযায়ী আমরা এখানকার n প্লাস এল এর মান বের করে আমরা শিওর হতে পারবো যে কে কম শক্তিশালী কে বেশি শক্তিশালী। এখন তোমাদের মধ্যে একটা প্রশ্ন আমি জানি অবশ্যই আসছে, সেটা হচ্ছে n প্লাস এলটা আবার কী জিনিস? বারবার যে আমি বলতেছি n প্লাস এল, বাট এটা কী জিনিস, এটা জিনিসটা কি? এটা দ্বারা আমরা বের করবো বুঝলাম, এটা অনুযায়ী বের করতে হবে, কিন্তু এইগুলা কি? আমরা কিন্তু পর্বের প্রথমেই পড়ছি n হচ্ছে কক্ষপথ সংখ্যা, আর কক্ষপথ হচ্ছে একটা অরবিটালের যে 1 2 3 4 এইগুলো হচ্ছে একটা অরবিটালের কক্ষপথ সংখ্যা। অর্থাৎ আমরা যদি এই অরবিটালটা ধরি যে 1s, এই 1s অরবিটালে n এর মান হচ্ছে 1, 4s অরবিটালে n এর মান 4, 3p অরবিটালে n এর মান 3, অর্থাৎ 1 2 3 এগুলো হচ্ছে n এর মান অর্থাৎ কক্ষপথ সংখ্যা। এবার আসি l এর মান। l এর মান হচ্ছে এটা কোয়ান্টাম সংখ্যা অনুযায়ী, আসলে তোমাদের এই 9 10-এ কোয়ান্টাম সংখ্যাটা এইভাবে আলোচনা করে নাই। এখানে এস ব্লকের ক্ষেত্রে এল এর মান হচ্ছে n-1, অর্থাৎ প্রথম শক্তি স্তরে আমাদের এস ব্লক থাকবে, সেইখানে আমাদের যদি বসাই এখানে প্রথম শক্তি স্তর, সেজন্য 1 - 1 হুইচ ইজ 0, অর্থাৎ এস ব্লকে এল এর মান হচ্ছে 0। এরকমভাবে পি ব্লকে এল এর মান হচ্ছে n-1, পি ব্লকে 2 - 1 হুইচ ইজ 1, পি ব্লকে দুইটা আছে সেজন্য 2 - 1। আর এই 3 নাম্বার মানে এই যে 3 নাম্বার যে উপশক্তি স্তর, সেখানে যদি আমরা ডি ব্লক ধরি তো এইখানে এল এর মান হচ্ছে n-1 ইকুয়াল 3 - 1 = 2। এই হচ্ছে আমাদের এসপিডিএফ। অর্থাৎ আমি যদি এল এর মানগুলো একটু এইভাবে লিখি যে এখানে এল আর এখানে ব্লক, এস ব্লকে এল এর মান 0, পি ব্লকে এল এর মান 1, ডি ব্লকে 2, এ ব্লকে 3, এগুলো হচ্ছে এল এর মান। তোমরা এটা একটু মনে রাখবা যে কোন ব্লকে এল এর মানটা কি। এস ব্লকে 0, পি ব্লকে 1, ডি ব্লকে 2, এ ব্লকে 3। এখন এন এর মানও জানলাম, এল এর মানও জানলাম। এইবার আমরা এতগুলা খাদকের ভিতরে কার ক্ষুধা সবচেয়ে বেশি লাগছে সেটা বের করব, তাকে আগে খাবার দিব। এখন দেখো এই এতগুলো উপশক্তি স্তরের ভিতরে আমরা এইখানে যদি n+l বের করি, তাহলে n+l হুইচ ইজ n এর মান এখানে 1 প্লাস এস ব্লকে এল এর মান 0, তাহলে 1। এইখানে যদি বের করি তাহলে n+l এখানে হলো n হচ্ছে 2 প্লাস এস ব্লকে 0 হুইচ ইজ 2। আমরা যদি এটা বের করি যে 3 প্লাস ডি ব্লকে এল এর মান কত, ডি ব্লক 2, এখানে 2 হুইচ ইজ 5। আমরা যদি এটা বের করি যে 4 প্লাস 2 হুইচ ইজ 6। এইভাবে আমরা এল এর মান বের করতে পারি। এখন আমরা যদি এইখানে বের করি বা এইখানে বের করি, এইখানে যদি আমরা n+l এর মান বের করি তাহলে 3 প্লাস পি ব্লকে এল এর মান 1 অর্থাৎ 4 প্লাস 0 ইকুয়াল 4। এবার এখান থেকে আমি যদি একটু বোঝাইতে চেষ্টা করি এই যে 3টা নিয়ম, সেটা হচ্ছে যে এতগুলার ভিতরে মানে এই দুইটার ভিতরে ইলেকট্রন কোথায় আগে যাবে, অর্থাৎ 1s আর 2s দুইটা অরবিটালের ভিতরে ইলেকট্রন কোথায় আগে যাবে, অর্থাৎ যার শক্তি কম, এখানে n+l এর মান কম এটার তুলনায়, তাহলে এর শক্তি কম। আর আহ্বাও বলছে যার শক্তি কম সেইখানে ইলেকট্রন আগে যাবে, তাহলে এইখানে ইলেকট্রন যাওয়ার পরে এইখানে যাবে। এটা হচ্ছে নিয়ম, কম বেশি নিয়ম, n+l আর n+l কম বেশি নিয়ম। এরপরে যদি দুইটা সমান হয় তাহলে হচ্ছে যেমন ধরো সমানালা কি আছে, 3p আছে, 4s আছে, এই দুইটা কিন্তু n+l সমান 4 3p এর n+l 4, 4s এরও n+l এর মান 4, তাহলে ইলেকট্রন কোথায় আগে যাবে? এইটার জন্য এই দুইটা উপশক্তি স্তরের ক্ষেত্রে যদিও n+l এর মান সমান, তবে যার n এর মান কম সে কম শক্তিশালী। এখানে n এর মান কম আছে কার, সেটাকে আমাদের দেখতে হবে। এই দুইটার ভিতরে n এর মান কম হচ্ছে 3p, তাহলে n+l সমান হওয়া সত্ত্বেও n এর মান কম হওয়ার জন্য 3pর শক্তি কম, 4s এর শক্তি বেশি।
ইলেকট্রন 3p এবং 4s অরবিটালের মধ্যে 3pতে আগে পৌঁছাবে, 4sে পরে পৌঁছাবে। এই হচ্ছে 2 অরবিটাল শক্তি এক হওয়ার শর্ত। তাহলে আশা করি এই যে 3টা নিয়ম এটা বুঝতে পারছো। এখন আমি যেটা বলছিলাম যে একটা কোম্পানিতে কিছু খাদ্য আসার পরে তাদের 2টা প্রশ্ন থাকবে, কে আগে খাবে কে পরে খাবে। এখন কে আগে খাবে সেই ঘটনাটা আমাদের মাঝে ক্লিয়ার হয়ে গেছে, যে যার শক্তি কম সে আগে খাবে। এখন কার শক্তি কম সেটা আমরা বের করা বুঝলাম। এটা তোমরা একটু ভালো করে দেখবা এবং যদি পারো এইগুলো একটু ভিডিওটা পজ করার পরে খাতায় একটু লিখবা। আশা করি এ থেকে তোমাদের উপকৃত হবে। এরপরে হচ্ছে আমাদের 2টা প্রশ্নের একটা তো পাইলাম যে কে আগে খাবো কে পরে খাবো। এখন আমাদের প্রশ্ন হচ্ছে কে কয়টা করে খাবো, এইটা হলো আমাদের কোশ্চেন। এবার দেখো এইটা যদি আমি একটু মুছাই দিই যে কে কয়টা করে খাবে, আমি আমার প্রয়োজনে এটা একটু মুছাই দিছি, এটা যদি আবার দিয়ে দিই। দেখো এখন আমাদের হচ্ছে যে কোন শক্তি স্তরে কয়টা করে ইলেকট্রন যাবে সেটা কিন্তু আমাদের এই যে বোর বলে গেছে যে প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন যাবে, দ্বিতীয় শক্তি স্তরে 8টা যাবে, তৃতীয়তে 18, চতুর্থতে 32টা, এরকমভাবে যাবে। এখন ধরো যে অর্থাৎ এই কোম্পানিতে ইলেকট্রন টোটাল খাদ্য আসবে 2টা, এই কোম্পানিতে আসবে 8টা, এটাতে আসবে 18টা, এটাতে আসবে 32টা। এখন এই খাদ্যগুলো খাওয়ার জন্য এই কোম্পানির একটা লোকই আছে, এই কোম্পানির 2জন লোক আছে 8টা খাবার খাবে। এখানে 18টা খাদ্যের জন্য 3জন লোক আছে, 32টা খাদ্যের জন্য 4টা লোক আছে। এখন তাদের মধ্যে যে প্রশ্ন 2টা, কে আগে খাবো কে পরে খাবো, সেটা আমরা সলভ করলাম n+l দিয়ে। এবার একটা প্রশ্ন, কে কয়টা করে খাবে ইলেকট্রন। তাহলে প্রথম শক্তি স্তরে টোটাল ইলেকট্রন যাবে 2টা, অর্থাৎ এস ব্লক সর্বোচ্চ ইলেকট্রন পাবে 2টা, অর্থাৎ এই 2টি ইলেকট্রন এস ব্লক একাই খাবে, তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই। এটা তার সর্বোচ্চ খাবার, এর বেশি সে খাইতে পারবো না, কিন্তু কম খাইতে পারবো, বেশি খাইতে পারবো না। এখন আমরা যদি দ্বিতীয় শক্তি স্তরে যাই, এইখানে টোটাল খাদ্য 8টা। এখন যারা এস ব্লক তারা সর্বোচ্চ 2টা খাইতে পারবো। তাহলে এখানে 2জন ব্যক্তি, 2জনের মধ্যে একটা এস আছে, তাহলে এসকে 2টা দিয়ে দাও, কারণ সে 2টা খায় শেষ। তাহলে যেহেতু টোটাল 8টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন এস নিয়ে নিল, আর আছে কয়টা 6টা, অর্থাৎ পি খাইতে পারবো 6টা। এটাই পি এর সর্বোচ্চ খাবার, পি 6টার বেশি নিতে পারবে না। এবার আসো পরেরটাতে, 18টা ইলেকট্রন 3জনে মিলা, তাহলে এসে তো 2টা পারে খাইতে, পিতে 6টা, তাহলে 18টার ভিতরে আমরা 8টা ইউজ করলাম, তাহলে 10টা থাকলো, অর্থাৎ ডি ব্লক 10টা ইলেকট্রন নিতে পারবে। এরপরে আসো 4 নম্বর শক্তি স্তর, এইখানে 4জন ব্যক্তি আছে উপশক্তি স্তর হিসাবে, অর্থাৎ তারা 32টা ইলেকট্রন নিজের আয়ত্তে নিয়ে নেবে 4জনে। এই 3জনের কীরকম খাইতে পারে সেটা আমরা এখানে দেখছি। এসে 2টা খাইয়ে শেষ, পি 6টা, ডি 10টা, তাহলে এফ এর জন্য পড়ে থাকে 14টা, অর্থাৎ এফ 14টা খাইয়ে একদম এনার্জি নেবে। এই হচ্ছে তাদের ইলেকট্রন বন্টন, কে আগে নেবে কে পরে নেবে কে কয়টা নেবে, এই তো শেষ। এই হচ্ছে ধরো যে ইলেকট্রনের কোন ব্লক কয়টা করে ইউজ করবে ইলেকট্রন। এস ব্লক সর্বোচ্চ 2টা, পি ব্লক 6টা, ডি ব্লক 10টা, এ ব্লক 14টা, এই তাদের বন্টন বিধি। এখন আমি একটা জিনিস ভুলে গেছি ইলেকট্রন বিন্যাসের সংজ্ঞাটা দিতে, যদিও এটা আগে উচিত ছিল। ইলেকট্রন বিন্যাসের সংজ্ঞা তোমরা নিজে থেকে দিবা, যে একটা নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনসমূহ বৃত্তাকার পথে যে সুশৃঙ্খল একটা বিন্যাস বজায় রেখে চলাচল করে, সেই বিন্যাসটাকে বলা হয় ইলেকট্রন বিন্যাস। এটা কিন্তু সুশৃঙ্খল বিন্যাস। এখানে এরকম না প্রথম শক্তি স্তরে 8টা, দ্বিতীয় শক্তি স্তরে 2টা, এরকম না, প্রথম শক্তি স্তরে যায় 2টা, তারপরে শক্তি স্তর 8টা, এইভাবে তারা একটা মেইনটেইন করবে। এখানে বোরের সাথে আহ্বায়ের যে দণ্ডটা, সেটা হচ্ছে বোর বলে গেছে যে একটা শক্তি স্তরে ইলেকট্রন যাওয়ার পরে আরেকটা শক্তি স্তরে যাব, তার আগে যেতে পারবো না। কিন্তু আহ্বায়ের নীতি অনুযায়ী এটা কিন্তু একটু ব্যতিক্রম দেখা যায়। সেটা হচ্ছে যে আমরা ব্যতিক্রম আগে পরে আসি, আগে আমরা 2-4টা মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা আগে দেখি। এখন আমি যদি এগুলো একটু মোছাই দিই, এখন যদি আমি একটু আলোচনা করি কয়েকটা মৌলের ইলেকট্রন বিন্যাস, সেটা হচ্ছে যে
এই ইলেকট্রন বিন্যাসের জন্য দেখো আমরা যেভাবে শিখছিলাম যে 1s 2s 2p 3s 3p 3d এরকমভাবে যদি আমরা বসাই, তাহলে কারো শক্তি স্তর আগে কারো শক্তি স্তর পরে, মানে কেউ বেশি শক্তি স্তরের কেউ কম শক্তি স্তরে আসছে, কম শক্তি স্তরে কেউ বেশি শক্তি স্তরে আসছে। এই ক্ষেত্রে একটু উল্টাপাল্টা পরিলক্ষিত হবে। এটা কীরকম উল্টাপাল্টা আমি দেখি, যে যদি আমরা 3s 3p 3d, এটা কিন্তু 3 নং শক্তি স্তরের 3টা উপশক্তি স্তর। আমরা যদি 4 নংয়ে যাই 4s 4p 4d 4f 4 নং। এখন বোরের নিয়ম অনুযায়ী ইলেকট্রন আগে এই 3টার ভিতরে যাবে, 3টার ভিতরে যাওয়ার অবশিষ্ট থাকলে এই 4টার ভিতরে যাবে। কিন্তু আহুব্বায়ের নীতি অনুযায়ী ইলেকট্রন আগে কম শক্তি স্তরের অরবিটালে যাবে। আমরা আগে দেখি অরবিটালগুলোর মধ্যে ব্যতিক্রম আছে কিনা। আমরা যদি 3dতে যাই, 3dতে n+lটা বের করি 3dতে, তাহলে এখানে n+l বের করলে কত হয়, 3 প্লাস ডির মান হচ্ছে 2 অর্থাৎ 5। আর 4s-এ যদি যাই, এখানে n+l এর মান 4 প্লাস 0 অর্থাৎ হচ্ছে 4। তাহলে দেখা যাচ্ছে যে 3 নং শক্তি স্তরের কোনো একটা উপশক্তি স্তরের শক্তির মান 4 নং শক্তি স্তরের কোনো একটা উপশক্তি স্তরের শক্তির মানের চেয়ে বেশি। অর্থাৎ সে কিন্তু 3 নং শক্তি স্তরে, তারপরেও তার মান মানে তার শক্তিটা বেশি। আর 4 নং শক্তি স্তরে একজন থাকলেও তার শক্তিটা কিন্তু কম। তাহলে বোর বলছিল আগে 3 নং ফিল আপ হওয়ার পরে 4 নংয়ে যাবে, কিন্তু আহুব্বায়ের নিয়ম অনুযায়ী আগে 4 নংয়ে যাওয়ার পরে এইখানে আসতে হবে, কারণ এটার চেয়ে এটার শক্তি কম। এইটাই একটা মাত্র বিষয় যে তাদের মতের মধ্যে একটু দ্বিমত আছে এই বিষয়টা। এটা কিন্তু আমরা পটাশিয়ামের যে 19তম ইলেকট্রন আছে সেই ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমরা এটা কিন্তু আমরা দেখতে পাবো এরকম একটা কাহিনী। এখন তোমাদের সৃজনশীলের জন্য একটা প্রশ্নই আসবে এরকম, যে পটাশিয়ামের 19তম ইলেকট্রন 3dতে না গিয়ে 4s-এ কেন গেল, এই ক্ষেত্রে কেন বোরের নিয়মের ব্যতিক্রম হলো? এটা একমাত্র n+l এর জন্য। কারণ 4s-এ থাকা সত্ত্বেও n+l এর মান কম, 3dতে থাকতেও n+l এর মান বেশি, সেই জন্য 3dতে না গিয়ে 4s-এ গেল। এটা হচ্ছে একটা ব্যাখ্যা বোর আর আহুব্বায়ের যে দ্বন্দ্বটা, এটা ব্যতিক্রম হিসেবে ধরতে পারো। এখন আমি দেখব যে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো কেমনে করব, কিভাবে সাজালে এতগুলো উপশক্তি স্তরগুলোর মধ্যে কিভাবে সাজায় লিখলে আমাদের কম শক্তি স্তর আগে কম উপশক্তি স্তর আগে থাকবো, তারপরে বেশি, তারপরে বেশি, মানে কমের থেকে বেশির দিকে যদি সাজাই আমরা কিভাবে। অনেকে দেখি 1s 2s 2p 3s এমনি করে মুখস্থ করে, কিন্তু হঠাৎ যদি একটা ভুলে যাও তাহলে কিন্তু তোমাদের টোটাল যে ইলেকট্রন বিন্যাস সেটাই কিন্তু ভুলে যাবা। আমি একটা ছড়ার মাধ্যমে, মানে একটা গল্পের মাধ্যমে যদি তোমাদের এটা দেই, আশা করি তোমাদের একটু বেশি মনে থাকবে। ধরো যে কীভাবে আমরা সাজালে উপশক্তি স্তরগুলা কমের থেকে বেশির দিকে যায়, তাহলে আমরা ইলেকট্রনগুলা প্রথম দিকে বসায় যেতে পারবো, কারণ কম শক্তি স্তর থেকে সাজানোই থাকবে। এই জন্য আমরা ধরলাম এখানে 2 জন ব্যক্তি, তাদের নাম এস দ্বারা, একটা মেল আর একটা ফিমেল। এটা হচ্ছে দেয়ার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তারা স্বামী স্ত্রী, 2 জনের নামই এস দ্বারা। এখন এই যে ওয়াইফ, আগে স্বামী ধরি, এই যে হাজব্যান্ডটা, সে যদি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হয়, আই মিন টু সে সরকারি চাকরিজীবী হয়, তারা 2 জনেই, তাহলে তার একটা পিএস, এটা হচ্ছে পার্সোনাল সেক্রেটারি থাকবেই। তাহলে ওর যদি পার্সোনাল সেক্রেটারি থাকে তাহলে অবশ্যই তারও একটা থাকবে, কারণ হাজব্যান্ডের থাকবে ওয়াইফের থাকবে না, সেটা কি ওয়াইফ মেনে নেবে? এক্ষেত্রে একটু ব্যতিক্রম, সেজন্য হাজব্যান্ডের যদি থাকে ওয়াইফেরও থাকবে, তাহলে ওয়াইফের একটা পিএস থাকবে। এখন যেহেতু তারা সরকারি চাকরিজীবী, তাদের একটা ব্যাংক ব্যালেন্স লাগবে, সেজন্য এইটা এস হাজব্যান্ড একটা ডিপিএস করলো ব্যাংকে, ডিপিএস। এখন উনি যদি ডিপিএস করে, উনি কেন করবে না? উনি যে করবে না এটা কি হয়? সেও একটা ডিপিএস করলো, এটা হচ্ছে ডিপিএস। কিছুদিন পরে যায় দেখলো এই হাজব্যান্ডের ডিপিএসটা ফেক, ফলস ডিপিএস, তাহলে সেটা হচ্ছে এফ ডিপিএস। তারপরে যায় দেখলো ওনারটা ফলস, কারণ ওনার সকল তথ্য দিয়ে ওনার ডিপিএসটা করা হয়েছে,
তাহলে সেটা যদি ফলস হয় অবশ্যই এটাও ফলস। তাহলে এফ ডি পি এস এই ছিল ছড়াটা। অর্থাৎ আমি তো বারবার মানে এক্সট্রা বলছি, সেজন্য হয়তো বা বুঝতে পারো নাই। একবারে দুইটা ব্যক্তি এস দ্বারা নাম, এএস এর একটা পিএস, এএস এর একটা পিএস, এএস এর একটা ডিপিএস, এএস এর একটা ডিপিএস, এএস এর এফডিপিএস, এএস এর এফডিপিএস, অর্থাৎ এস এস পিএস পিএস ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস শেষ। এইখানে 118টা মৌল ইলেকট্রন বিন্যাস করতে পারবা। তোমার ভাবতেও হবে না যে কে কম শক্তিশালী কে বেশি শক্তিশালী, সাজানোই আছে এটা। এখন এটা লেখার পরে এসগুলা হিসাব করবা, কয়টা এস তুমি লেখলা। 1 2 3 4 5 6 7 8 8টা এস। এস হিসাব করবা 1 থেকে, পি হিসাব করবা 2 থেকে, 2 3 4 5 6, সরি একটু ভুল হয়ে গেছে, 3 4 5 6 7। আর ডি হিসাব করবা 3 থেকে, 3 4 5 6। এফ হিসাব করবা 4 থেকে, 4 5। এটা আমাদের সবগুলো হিসাব শেষ। এবার ইলেকট্রনগুলো বসায় যাবা। ওই যে আমাদের দুইটা প্রশ্ন ছিল, কি ইলেকট্রন আগে নেবে পরে নেবে, এই যে আগে পরের ব্যাপারটা আমরা ক্লোজ করে দিছি। এগুলো আগের থেকে পরে দেওয়া আছে, মানে কম শক্তি থেকে বেশি শক্তি সাজানো আছে। তোমার যদি ডাউট হয় তুমি আমাকে একটা কোশ্চেন করো, যে আমি এটা দেখাই দেবো। ধরো যে 4s আর 3d যে কাহিনীটা ছিল, 4s এ কত 4 + 0, এটা হলো 4। 3d তে করো কত 3 + 2, এটা হলো 5। তাহলে ও আগে আছে ও পরে আছে। ওর শক্তি স্তর পরে থাকলেও ও ওর আগে আছে, কারণ ওর শক্তি কম। সবগুলো এইভাবে সাজানো আছে। এখন আমাদের একটাই কাজ, কে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে সেটা আমরা উপরে বসাই দিব। যেমন এসে 2টা ইলেকট্রন, আমি এটা থেকেই, এটা হচ্ছে যে তোমরা একটু ভিডিওটা পজ করে এটা লিখে নিতে পারো, এটা একদম সাজানো আছে ক্রমিক হিসাবে। এরপরে হচ্ছে যে এটা লেখানোর পরে আমরা এখন 2-4টা ইলেকট্রন বিন্যাস করি। আসলেও তোমাদের মন চাচ্ছে যে এখনও একটা ইলেকট্রন বিন্যাস করলো না, শুধু বক 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 বকই করে যাচ্ছে, এটা কি হয়? তাহলে আমরা 2টা ইলেকট্রন বিন্যাস করি, আসলে দেখি যে কীরকম তারা। প্রথমে আমরা আগে একটা বড় ইলেকট্রন বিন্যাসটা করি, ক্যালসিয়াম, মানে এটা আমার মোস্ট ফেভারিট একটা মৌলের নাম ক্যালসিয়াম। এটার প্রোটন 20টা, তার মানে এটার নিউক্লিয়াসের চারপাশে 20টা ইলেকট্রন এমনি এমনি করে ঘুরতেছে। এইটা আমরা দেখব। এটা কিন্তু ক্লাস 9-10 নিয়ম, মানে আপডেট স্টাইল, এই যে আহ্বায়ন নীতি অনুযায়ী, বোরের নিয়ম এখানে খাটবে না। তাহলে আমরা সেই যে গল্পটা বলি যে এস এস পি এস পি এস ডি, মানে প্রথমে তোমাদের একটু অসুবিধা হবে, কারণ তুমি কোন পর্যন্ত গেলেই তোমার 20টা হয়ে যাবো, এটা তোমাদের আসলে আন্দাজ হবে না। এই জন্য প্রাথমিক ক্ষেত্রে একটু এভাবে করবা, পরে ধীরে ধীরে এগুলোর প্রতি তোমাদের একটা ধারণা এসে যাবে, তখন আর দেখবা বেশিও লেখবা না কমও লেখবা না। প্রথমে আমরা এখানে এসগুলা হিসাব করি। আমরা এই পর্যন্ত লিখলাম, আমরা ভাবলাম যে এই পর্যন্ত 20টা হয়ে যাবে। এখন এসগুলা হিসাব করি 1 2 3 4, তারপরে পি হিসাব করো 2 থেকে, 2 3, ডি হিসাব করবো 3 থেকে। এবার কে কয়টা খাবে সেটা আমরা জানি, এসে 2টা খাইতে পারে। প্রথম দিকে যে বসাবা এগুলা সর্বোচ্চটা দিয়ে বসাবা, মানে সর্বোচ্চ কয়টা করে নিতে পারে এটা বসাবা। তাহলে 2টা আর 2টা 4টা, পি এ নিতে পারে 6টা, তাহলে হলো 10টা। এসে নিতে পারে 2টা, 12টা, পি নিয়ে 6টা, তাহলে 12 আর 6 18টা, 18টা আর এখানে 2টা, তাহলে হয়ে গেল 20টা। এইটা আমি অহেতুক লিখেছি, মানে আমার এখনো ধারণা নাই যে এই পর্যন্ত শেষ হবে। তোমাদের এই সমস্যাটা হবে, পরের দিক দিয়ে এটা ঠিক হয়ে যাবে। এই হচ্ছে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস। তোমরা হচ্ছে যদি ভিডিওটা দেখো, তাহলে এই ভিডিওটা দেখার পরে তোমার সার্থকতা তখনই আসবো যখন তুমি এই সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে কমপক্ষে 10 থেকে 15টা মৌলের ইলেকট্রন বিন্যাস বাসায় একা বৈশা করবা, তখনই তোমার এই ভিডিওটা দেখা সার্থক। যদি না করো তাহলে তোমার শুধু সময় অপচয় হবে। সো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে কমপক্ষে 10 থেকে 15টার মৌলের ইলেকট্রন বিন্যাস বাসায় করবা, যদিও পারো তবুও করবা। এই ছিল ইলেকট্রন বিন্যাস, তোমরা যে কোনোটা করবা। এই পর্যন্ত আমরা পড়লাম। এরপরে এই যে ব্যতিক্রম যে একটা ধারণা, ডি ব্লকের একটা কাহিনী আছে, ছোট্ট একটা কাহিনী, এটা বলে আমি চলে যাচ্ছি। আমি জানি তোমাদের একটু বিরক্ত লাগছে, তবু এটাই আমি শেষ করে দিচ্ছি যে ডি ব্লকের আবার কী কাহিনী। ডি ব্লকের কাহিনীটা কি?
ডি ব্লকের কাহিনী হচ্ছে আমরা কিন্তু একটু আগেই দেখলাম যে ডি ব্লক 10টা ইলেকট্রন নিতে পারবে সর্বোচ্চ, কিন্তু সর্বনিম্ন 1টা 2টা 9টা এই বন্ধ নিতে পারবে। তাহলে এর আবার কাহিনীটা কি? কারণ সে 10টা খেলে কিন্তু তার ওভার ইটিং হয়ে যাবে, মানে আর বেশি খাইতে পারবে না। এরকম মানে ডি ব্লকের আমরা যদি হাফ ফিল ধরি, হাফ ফিল অর্থাৎ এটা হচ্ছে অর্ধপূর্ণ, আর একটা হচ্ছে ফুল ফিল, এটা হচ্ছে সম্পূর্ণ। এখন যখন সম্পূর্ণ হবে তখন তার ইলেকট্রন থাকবে 10টা ডি ব্লকের, আর যখন হাফ ফিল হবে অর্ধপূর্ণ তখন তার ইলেকট্রন থাকবে 5টা, অর্থাৎ হাফ ফিলের জন্য। এবার ডি ব্লকের যে হাফ ফিল আর ফুল ফিল, এইটা আমরা কখন হব? মানে এটা এরকম যে গায়ের একটা জোর আছে না, গায়ের জোরে আমরা অনেক সময় অনেক কিছু করি। এই ডি ব্লক আসলে ওইরকমই একটা জিনিস করছে। কারণ ডি ব্লকের আমরা স্বাভাবিক নিয়মে আমরা এই পর্যন্ত যেভাবে ইলেকট্রন বিন্যাস শিখলাম ওইভাবে ইলেকট্রন বিন্যাস করার পরে যদি দেখা যায় স্বাভাবিক নিয়মে ইলেকট্রন বিন্যাস করার পরে ডি ব্লকের 4টে ইলেকট্রন চলে গেছে, তাহলে সে এখানে অটোমেটিক 4টের জায়গায় 5টা ইলেকট্রন নিয়ে নিবে, কারণ তার হাফ ফিল করার প্রবণতা বেশি, আর ফুল ফিল করার প্রবণতা বেশি। ডি ব্লকের মৌলের এই একটা ব্যতিক্রম কাহিনী, তারা হাফ ফিল এবং ফুল ফিল করার প্রবণতাটা তাদের মধ্যে বেশি থাকে। অর্থাৎ শেষ ইলেকট্রন বিন্যাস করলে 4টা থাকলে 5টা হয়ে যাবো গা, আবার 9টা থাকলে 10টা হয়ে যাবো গা। এটা হলো তাদের একটা এক্সট্রা একটা মানে ধর্ম ডি ব্লকে। এখন আমি উদাহরণের মাধ্যমে দিলে একটু ভালো বুঝবা। তবে মনে আছে কিনা যে আহ্বায়ের নীতি অনুযায়ী আমি বলছিলাম যে আহ্বাও 2টা কথা বলছে। একটা বলছিল যে ইলেকট্রন বিন্যাস মানে ইলেকট্রন সমূহ নিম্ন শক্তির অরবিটালে আগে যাবে, তারপরে নিম্ন শক্তির অরবিটালে যাবে, তারপর পরবর্তী শক্তির অরবিটালে যাবে। এখন তারপরে আরেকটা কথা বলছি, ইলেকট্রন যখন চলে যাবে তখন সর্বশেষ শক্তি স্তর থেকে চলে যাবে। এখানে কিন্তু বলা হয় নাই সর্বশেষ উপশক্তি স্তর থেকে চলে যাবে। ইলেকট্রন যখন প্রবেশ করবে নিম্ন শক্তির অরবিটালে, মানে নিম্ন শক্তি সম্পন্ন উপশক্তি স্তরে, আর যখন ইলেকট্রন চলে যাবে তখন হচ্ছে উচ্চ শক্তি স্তর থেকে চলে যাবে, মানে শক্তি স্তরের দিকে যে আগায় নেয় ওইখান থেকে চলে যাবে। এটা একটু মনে রাখবা। আমি সেই মতো যদি করি, যেমন ক্রোমিয়াম 24, এই উদাহরণটা দিলে আশা করি এটা বুঝতে পারবা যে কাহিনীটা এখানে হয়েছে। ক্রোমিয়ামের ইলেকট্রন তাহলে SS PS PS D, SS PS PS D, তাহলে এস 1টা 2টা 3টা 4টা, তাহলে P 2 থেকে হিসাব 2P 3P, আর এখানে হচ্ছে 3D। তাহলে 2 2 4 6 10, 2 12 6 18, 2 20, আর এইখানে আমরা 4 দিলে হয়ে যায় 24। এটা আমাদের স্বাভাবিক নিয়ম, ব্যতিক্রম বাদে। কিন্তু আমি যে মাত্র বললাম যে স্বাভাবিক নিয়ম ইলেকট্রন বিন্যাস করার পরে যদি ডি ব্লকের 4টে হয়ে যায় তাহলে তার ওই ডি ব্লকে হাফ ফিল মানে অর্ধপূর্ণ করার ক্ষমতাটা বেশি, তখন এই 4টে হবে না, এখানে অটোমেটিক 5টা হয়ে যাবে। কিন্তু এখন যদি আমরা হিসাব করি এখানে 25টা হয়ে যায়, তাহলে একটা বেশি তো লেখা যাবো না, কারণ আমরা জানি যে কয়টা প্রোটন ওই কয়টা ইলেকট্রন। তাহলে এখানে আরেকটা কোথ থেকে বিয়োগ করবো আমরা, মানে কোথা থেকে সরাবো, সেটা হচ্ছে আহ্বায়ের আরেকটা নীতি অনুযায়ী যে সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন চলে যাবে। শক্তি স্তরের কথা বলছে, মানে কক্ষপথ থেকে, সর্বশেষ কক্ষপথ থেকে চলে যাবে। তাহলে আমরা জানি এইগুলা কক্ষপথ 1 2 3, তাহলে 1 2 3 4 5 7 8 10, এইগুলোর মধ্যে এইখানে সবার সবচেয়ে বেশি আছে কে? অবশ্যই এখানে 4 বেশি আছে, সবার শেষে শক্তি স্তরে 4, কারণ প্রথম শক্তি স্তর, দ্বিতীয় তৃতীয় চতুর্থ, তাহলে এই 4 শক্তি স্তর থেকে একটা চলে যাবে। এইটা হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। এইভাবে আমি আরেকটা করাই দিচ্ছি, তোমাদের আরেকটা হোমওয়ার্ক দিয়ে দেবো, এটা বাসায় করবা এটার মতোই। আমি যদি এবার কপার করাই, কপার 29, এটা কিন্তু হাফ ফিল করার প্রবণতা বেশি হইল। কপার যদি করাই তাহলে SS PS PS D, তাহলে 1 2 3 4 2 3 3, তাহলে প্রথমে 2 2 4 6 10 2 12 6 18 2 20, আর এখানে 9, তাহলে হয়ে গেল 29। তাহলে আমাদের স্বাভাবিক নিয়মে করলাম, কিন্তু ডি ব্লকের আবার সেই কাহিনী,
এইখানে 9টা হয়ে গেছে। তাহলে 9টা হলে যেন কয়টা হয়? 10টা হবে, কারণ হাফ ফিল করার প্রবণতা বেশি। তাহলে 9টার জায়গায় আমরা 10টা দিয়ে দিব। আর একটা ইলেকট্রন যে চলে যাবে সর্বশেষ শক্তি স্তর কে, এই যে 4, এই 4 থেকে একটা ইলেকট্রন চলে যাবে। তাহলে এখান থেকে একটা ইলেকট্রন চলে গেলে একটা থাকবে। এই হচ্ছে কপারের ইলেকট্রন বিন্যাস। সো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমাদের একটা হোমওয়ার্ক, সেটা হচ্ছে সিলভার AG47 যদি তুমি পড়ার টেবিলে বসে থাকো তাহলে এখনই করে ফেলবা যে সিলভারের ইলেকট্রন বিন্যাস। এটা ডি ব্লকের একটু ব্যতিক্রম কাহিনী নিয়ে। সো এই ছিল আমাদের পরমাণুর গঠন তৃতীয় পর্বের ইলেকট্রন বিন্যাসের নিয়ে আলোচনা। আমি ভিডিওটা একটু বড় হয়েছে, সেজন্য আই এম সো সরি। তোমাদের বোঝার সুবিধার্থে, মানে বোঝানোর সুবিধার্থে এটা একটু বড় হয়ে গিয়েছে ভিডিও। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো অধ্যায়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।